সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারকা কথনে। নিশ্চয়ই ভাবছেন যে এ আবার কে? তারকা কথনে নিয়মিত যারা উপস্থাপনা করেন তারা কোথায় গেল? হ্যাঁ, আজ তারকা কথনের একটি বিশেষ আয়োজন, আর সেই জন্যই আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আর এই বিশেষ আয়োজন দুজন বিশিষ্ট মানুষকে নিয়ে। আর আজকে একটা বিশেষ দিন, 6 নভেম্বর। এই 6 নভেম্বর দিনটা এই দুজন মানুষের কাছে বিশেষ দিন। তাহলে চলুন পরিচয় হয়ে যাক। একজনকে দেখতে পাচ্ছি তো। একজন আসেনি মানে কি? না মানে নিয়ম অনুযায়ী তো তার আগে আসার কথা, কারণ একই দিনে জন্ম, তার তো কয়েক বছর আগে হয়েছে আমার চেয়ে। তো কিন্তু আজকে উনি একটু দেরি করে ফেলছেন, তো এখন আমি একাই আর কি। সুপ্রিয় দর্শক, মজাটা খুব হলো। আজ আমাদের অনুষ্ঠানের অতিথি দুজন, আলী জাকের এবং পুত্র ইরেশ জাকের। তো মজাটা এমন হলো যে জাকের ভাই ট্রাফিক জ্যামে আটকে আছেন, সেজন্য আমরা অনুষ্ঠানটা শুরু করে দিলাম। আর ইরেশের কথাটাতে আমরা জেনে ফেললাম যে আগে তো পিতা এসছেন পৃথিবীতে, তারপর পুত্র, কিন্তু আজকে কেমন জানি গোলমাল হয়ে গেল না? আচ্ছা, শুভ জন্মদিন। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেবেছিলাম দুজনকে একসাথে জানাবো। না, ঠিক আছে। হ্যাঁ, উনি জেনে গেছেন নিশ্চয়ই অলরেডি। শুভ জন্মদিন আলী জাকের। আমি আমি কিন্তু ওরকম আপনি টাপনি করতে পারবো না, তুমি করেই বলছি। হ্যাঁ, সবসময় তোমাকে যেভাবে বলি। তুমি কেমন আছো? ভালো। উনি ভালো। এই মুহূর্তে বাবা নেই, তাই বাবাকে মিস করছি আমরা, তাই না? হ্যাঁ, না, হ্যাঁ, অবশ্যই। আর কাল কেমন করে জন্মদিন পালন হলো? রাত 12টা 1 মিনিটে আমরা কেক কাটলাম, যেটা ইউজুয়ালি। সত্যি? হ্যাঁ, হ্যাঁ, কেক। দুটো কেক কাটা হয় না? একটা 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 দুটো বেশি হয়ে যায় তো। ও আচ্ছা। মানুষ তখন 6 জন, মানে আমি, আমার ওয়াইফ শ্রিয়ার হাজবেন্ড, আর ও মা তো আবার দেশে নেই, মা গেছে আজারবাইজান। ও একটা নাট্য সম্মেলনে। এখন পাঁচজনের জন্য 2টা কেক বেশি। আমি ভাবছিলাম যে সারা জাকেরকে কিভাবে আমাদের অভিবাদন পৌঁছে দেব, কারণ বাবা এবং ছেলে দুজনের সাথেই তো মাঝখানে উনি সংযুক্ত। হ্যাঁ, অনেক প্রেশার ওনার জন্য কি দিনটাতে। এই দিনটাতে আজকে ওনার জন্য প্রেশার। হ্যাঁ, অনেক কিছু ম্যানেজ করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, কার জন্মদিন ছেড়ে কার জন্মদিন করবে। কোনো বছর দেখা গেল যে বাবার 70তম জন্মদিন যখন, তখন তো আমার আসলে কোনো স্পেশাল, আমার 38 তখন, ওর বাবার সাথে আমার বয়সের পার্থক্য 32 বছরের। তো তখন আবার দেখা যাবে যে বাবার জন্য আবার বেশি করলে আবার যে আমি যে মাইন্ড করি, আমার জন্মদিন আমার বেশি উদযাপন করলে আবার বাবা যদি মাইন্ড করে, তো এটা নিয়ে সারাক্ষণই এই সময়টা আমার মনে হয় মার জন্য খুব একটা মানসিক চাপের সময় একটা আমার মনে হয়। কিন্তু এখন তো চাপ একটু কমেছে, তোমার বউ চলে এসছে। হ্যাঁ, মানে ওটাতে আশা করা যায়। এখন দায়িত্ব নিশ্চয়ই একটু ভাগ হয়ে গেছে। হ্যাঁ, সেটা সত্যি। এখন বইয়ের উপর অনেক চাপ। হ্যাঁ, তাহলে কারো না কারো চাপে থাকতেই হবে আর কি। মানে এই পুরো একসাথে জন্মদিন হওয়ার বিষয়টা মানে একটু চাপ সৃষ্টি করে আর কি সবার উপর। কেমন লাগতো ছোটবেলায় যখন তুমি বড় হওয়ার পর জানলে যে তোমার আর বাবার একই দিনে জন্মদিন? ছোটবেলা থেকে জানতাম, মানে তো তখন কেমন লাগলো আর কি? মানে হয় না যে শুরুর দিকে তো যেটা হচ্ছে, ছোটবেলা তো সব আলাদা আমি পেতাম। তখন বড় হলে যেটা হয় যে এখন যে চ্যানেলের এই তারকা কথন, এটা তো আমাকে সাধারণত আমার জন্ম, আমি তো এত বড় স্টার না যে আমাকে তারকা কথন ডেকে আনবে। তো প্রত্যেক বছর জন্মদিনের সময় চ্যানেলে একটা ফোন দেয়, আমি কি বাবার জন্মদিন, যে হ্যাঁ হ্যাঁ একটু আসতে হবে। তো এখন যেটা হয় যে এখন সব অব্লিগেশনগুলো এখন বাবার জন্মদিনের কারণে আমার করতে হয়। তো বাট অবভিয়াসলি জিনিসটা বেশ অনেক মজা। বাট আসলে কিন্তু একটা জিনিস হচ্ছে যে অন্যরা না ভাবলো, নিজের উপর এক ধরনের কিন্তু প্রেশার থাকে। বিকজ হচ্ছে একটা আলী জাকের সন্তান, এটা কঠিন কাজ। হ্যাঁ, কারণ আপনার, আর যেহেতু আমি যদি এমন হতাম যে আমি অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, কিন্তু যেহেতু একই জায়গায় আলী জাকেরের সন্তান, মানে এশিয়াটিক 360 সব দিক সব ক্ষেত্রে তো একই পথে চলছি। তো সেখানে তো এক ধরনের চাপ থাকেই যে আছে না, কারণ উনি যেরকম পথ নির্দেশন করে গেছেন, যে পথ দেখিয়ে গেছেন, সেটা তো আসলে অনুসরণ করা খুবই কঠিন কাজ। তো তার উপর আবার একই জন্মদিন, তার মানে এক্সপেকটেশন তো আরও বেশি, তার নিশ্চয়ই জন্মদিনের কারণে কোনো না কোনোভাবে আমরা এক। আসলে তো এক না, উনি তো ওনার জায়গায়, আমি তো অনেক নিচু জায়গায় আছি। তো এটা না, এটা একটা ধরনের একটা মানে মনস্তাত্ত্বিক এবং বাস্তবিক এক ধরনের চাপ, এক ধরনের চাপ সৃষ্টি হয়। কিন্তু কী করবো, মানে এবার যেই কারণে যেটা হয় যে ওনাদের সন্তান হওয়ার কারণে তো সুযোগও পাই।
তোমার নাটক যেরকম তুমি প্রথম ডলস হাউস, এই আমার নাটকে কিন্তু তুমি শুধু ইরেজ জাকের হিসেবে এসেছিলে। হ্যাঁ, কিন্তু তারপরে তো মানে হ্যাঁ, আমাদের পরিচয়টা ছিল এই অনেক এই আগে থেকে। সুযোগগুলো তো এত সহজে পেতাম না, কারণ আমি তো আসলে অভিনয় শুরু করেছি অনেক মানে পরে, মানে অন্যরা যেরকম ওদের 20s মানে 20-এর দশকে শুরু করে, আমি তো আমার প্রায় 30 হওয়ার পর থেকে অভিনয় শুরু করি। তো আমার তো মানে এত মানে দেরি করে এসে দেশের বাইরের থেকে তুমি তো এসে অনেক বছর বাইরে ছিলে, সে কারণেই তো 10 তোমার বছর দেশের বাইরে ওই ছিলাম। সম্পৃক্ত তো থাকা হয়। আসার পরে তো এই সুযোগগুলো আসলে তো একটা মানুষের কাছে এত সহজে আসে না, আমি তো সেই সুযোগগুলো পেয়েছি। তো এখন পেয়ে তারপরে সেই মানে রণক্ষেত্রে নেমে এখন বাবা কই করলে তো সমস্যা। কিন্তু গত এক দশকে তুমি তো এখন অনেক ম্যাচিউর অভিনেতা, না, সেটা অনেক না, পরিণত অভিনেতা, তাই না? বয়স হয়ে গেছে তো এখন। শুধু বয়সের জন্য না, নিশ্চয়ই না। আচ্ছা, সেটা হলো যে আমার মজা লাগছে একটা জিনিস, যে আজকে বাবা এখানে অনুপস্থিত, মানে এখন এসে পৌঁছতে পারেননি, তো তুমি বাবার হয়ে পুরো অনুষ্ঠানটা হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব নিয়েছো। এশিয়াটিকেরও তুমি দায়িত্ব নিচ্ছ, অবশ্য শ্রেয়াও আছে। সে আছে না, অনেক তারপর অনেকেই আছে আমাদের, বাবার নাটকের অনেক হ্যাঁ, বলিষ্ঠ এশিয়াটিক তো তোমাদের অনেক বড় বলিষ্ঠ team, but আমি বলছি যে সহকর্মী আছে। পারিবারিকভাবে বাবার কাছ থেকে দায়িত্বটা নেওয়া, হ্যাঁ, এক ধরনের তুমি এবং শ্রেয়া। বাবাকে এখনো খুব প্রয়োজন আর কি। সেটা হচ্ছে যে বাবাকে আমরা কি বলবো, বকুনি টুকনি দেবো নাকি? না না না, বকার কি। আচ্ছা, আজকে কিন্তু বাবার আরেকটা বিশেষ দিন, তাই না? হ্যাঁ, আজকে গ্যালিলিও শো আছে। এটা কিন্তু একদম প্রথম তার জীবনে, সে কখনো এর আগে কখনো নিজের জন্মদিনে কোনদিন পারফরমেন্স করেনি। তাই এটা কি আজকে প্রথম? আজকে প্রথম। আচ্ছা, সরি যে আমি আটকাবো জানতাম না। আপনি সরি বলবেন না কেন? এই জন্য সরি বলবেন না যে প্রথম কথা হচ্ছে ট্রাফিক, এর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যে কোনো সময় যে কোনো রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, গাড়ি ঘোড়া চাপ বেড়ে যেতে পারে, আর সব সময় আমরা আপনাদের কাছে সরি বলবো, আপনি কখনো আমাদেরকে সরি বলবেন না। আরে কোনো কথা নেই, আমরা না বললে তোমরা শিখবে কি করে সরি বলতে হয় যে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আনুষ্ঠানিকভাবে এখন আপনাদের দুজনকে একটু শুভ জন্মদিন বলি। হ্যাঁ নিশ্চয়ই, সুপ্রিয় দর্শক, অপেক্ষা করছিলাম দুজনকে একসাথে বলবো শুভ জন্মদিন। ধন্যবাদ। এই ফেসবুকে আমার তো আসলে মানে জন্মদিন ভোলার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমার মনে হয় ফেসবুকের আমলে জন্মদিন আমরা ভুলে যেতে পারি, যে ওখানে মনে করো যে নোটিফিকেশন আসলো না, তা আমরা ভুলে গেলাম। হ্যাঁ, একদম। কিন্তু মনের ভেতর যেন ধরে রেখেছি এত বছর ধরে। কিছু কিছু মানুষ এরকম যে ফেসবুকে জন্মদিন দেয় না, এবং তাদের এদেরকে নিয়ে কিন্তু অনেক টেনশন, এদের জন্মদিন কবে এগুলো মাথায় রাখতে হয়। চলো এবার বাবার সাথে কথা বলি। আজকে পরিকল্পনা ছিল চ্যানেল আই তারকা কথনে, এখানে যে সবসময় যে উপস্থাপিকা থাকেন তিনি আজকে নেই। আজকে আমি বিশেষভাবে এসেছি শুধু আপনাদের দুজনের সাথে ভালো কথা তো, বলার তুমি জন্য। আমাদের অনেক বেশি প্রিয় মানুষ, আমার তো বটেই। আর এটা ছিল বলবো আমার খুব কথাটা, আনন্দের। হ্যাঁ আমার হাত ধরেই তো স্টেজে এসছো। হ্যাঁ, সত্যি তাই। অনেক আলী বেশি প্রিয় রাকের- বলো না, কারণ অন্য যারা উপস্থাপিকা আছেন ওনারা যদি দেখেন তাদের মন খারাপ হবে না। এই না, ওরাও প্রিয়, সবাই প্রিয়। আমি কি আপনার ডাকনামটা ধরে রাখতে পারি? হ্যাঁ ছোট্ট ভাই, ছোট্টু ভাই, আলী জাকের ওনার ডাকনাম যে নামে ডেকে আমরা অভ্যস্ত। ছোট্টু ভাই কে, ছোট্টু ভাই যেমন বললেন যে আমি তোমাদের অনেক প্রিয়, ছোট্টু ভাইয়ের হাত ধরে আসা, তো সেটা একটু তুমি একটু আমার কথাটা শোনো। যেমন ছোট্টু ভাই আমার পিতা সম, বন্ধু, শিক্ষক, সবকিছু। কি তুমি কোনো কথা বলছো না কেন? মানে আবার কি, মানে এভাবেই দেখেছি তো। হ্যাঁ, না না, ছোট্টু ভাই আপনি বলেন কেমন আছেন? আছি, ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, হ্যাঁ 6 নভেম্বর আপনার জন্মদিন, ইরেশের জন্মদিন, তা আরো একটি কারণে আজকে একটা বিশেষ দিন। গ্যালিলিও হচ্ছে আজকে গ্যালিলিও শো। আজকে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে গ্যালিলিও শো, গ্যালিলিও গ্যালিলি, এই নাটকটাতে অভিনয় করছেন আজকে কত বছর? অনেক বছর হয়ে গেল, শেষ বোধহয় অভিনয় করেছিলাম 91 কি এরকম একটা কিছু, তারপরে আবার তো শুরু হলো, আজকে তৃতীয়। প্রায় 30 বছর ধরতে পারি, হ্যাঁ বা 28 বছর। কিন্তু আপনার জন্মদিনের দিন আপনি অভিনয় করেছেন মঞ্চে? না, কোনোদিন করিনি। সেই হিসেবে আজকে একটা বিশেষ দিন, খুব বিশেষ দিন। খুব বেশি রকম বিশেষ। ইরেশি এই তথ্যটা দিলেন। হ্যাঁ, এর আগে কোনোদিন জন্মদিনে অভিনয় করা হয়নি। আজ সকালে আবার ছুটতে ছুটতে আমাদের অনুষ্ঠানে আসতে হলো। এটা তো ঠিক আছে, সকাল না, আসলে আমাদের ট্রাফিক না থাকলে আমি 15 মিনিট আগে পৌঁছে যেতাম।
ছোট্ট ভাই ঈদের সম্পর্কে কি বলবেন? মানে আমার ভাবছিলাম যে আজকে শুধু আমি অনুষ্ঠানটা শুরু করব এবং শেষ করব প্রথাগতভাবে, আর মাঝখানের আলাপটুকু আপনারা পিতা পুত্র করবেন, আমি বসে বসে শুনবো, দর্শকরাও শুনবেন। পুত্র সম্বন্ধে তো বেশি কিছু বলা যায় না, জনসমক্ষে বলা যায় না, এটা ভেতরের কথা। ডিফিকাল্ট কাজ। হ্যাঁ, অ্যান্ড আমি নিশ্চিত যে ইরেশও আমার সম্বন্ধে জনসমক্ষে কিছু বলতে পারবে না, এটাও ভেতরের কথা। এই যে এখন এই যে কতটুকু বলতে চান? মিমি আমাকে বিপদে ফেলে দিলে তুমি। না, আমি তাহলে এখন এই কথোপকথন চলবে কিভাবে? তুমি যদি আমার সম্বন্ধে না বলো, আমি যদি তোমার সম্বন্ধে না বলি, তাহলে তো অনুষ্ঠান এখানে থেমে এখন গেল। মিমির দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের একজন আরেকজন সম্বন্ধে কিছুই বলার নেই। এটা মিমির পরীক্ষা হচ্ছে, মিমি এই বিপদ থেকে বেরোয় কিভাবে দেখতে চায়। এই এই এই- এই মজাটা থেকেই বলতে ইচ্ছা করছে, ছোট্ট ভাই, আপনার সকল রকম গুণের পাশাপাশি একটি গুণের কথা আপনার কাছের মানুষরা সবাই জানেন, আপনার সেন্স অফ হিউমার, আপনি ভীষণ বিটি। জানি না, সেরকমই একটা খানিকটা বিষয় কি ইরেশও পেয়েছেন? হ্যাঁ ইরেশ আমার চেয়ে অনেক বেশি সেন্স অফ হিউমার, আচ্ছা, অনেক বেশি, অনেক। না, বেশি গাড়ল তো, বেশি কথা বলে ফেলি, এই জন্য হয়তো। না না, আজকালকার দিনে সেন্স অফ হিউমার না থাকলে পথ চলা যায় না। আমাদের সময় তো যা বলতাম সবাই মোটামুটি মেনে নিত, যে ছেলেটি স্কুল কলেজে ভালো করেছে, ইউনিভার্সিটিতে পড়েছে, অতএব মেনে নেওয়া যায়। আজকাল তো সবাই সবাইকে ডিফাই করে, এখানে সেন্স অফ হিউমার না থাকলে পথ চলা বহু দুষ্কর হয়ে যায়। বাবা যেমন বললেন যে বাবা অনেক গভীর কথা, যেটা হয়তো বাবা বলবেন না, তোমার কথাগুলো কি শুনবো? বাবার সম্বন্ধে অনেক গভীর কথা, সবার জনসম্মুখে বলা যায় না বাবার সম্বন্ধে। না, এটা বাবার সম্বন্ধে আসলে মানে যেটা সত্যি, যেটা আসলে একটু বয়স হতে হতে যেটা শিখছি, সেটা হচ্ছে যে এন্ড অফ দ্য ডে একটা কিংবদন্তির সন্তান হওয়ার কিছু মানে কিছু বাস্তবিক চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে বাবা আলী জাকের, আমি আলী জাকেরকে সমাজ দেশ চিনে, এবং যে আলী জাকেরকে দেশের চেনা উচিত বা সমাজে চেনা উচিত, সেই আলী জাকের আর বাবা আলী জাকের এক নাও হতে পারে, এবং হয়তো একটা ক্ষেত্রে এক নাও হওয়া উচিত। কারণ ওনাকে, আমার বাবা যে মানুষটা, সেটা তো সবাইকে দেখানোর দরকার নেই, সেটা সেই মানুষটা তো আমি সন্তান হিসেবে পাবো, সেটা আমার সন্তান হিসেবে আমার দাবি, আমার সন্তান হিসেবে আমার প্রাপ্য, তাকে আমি আমার সন্তান হিসেবে ভালোবাসবো। সেই মানুষটাকে সমাজে দেওয়ার কোনো দরকার, মানে সমাজের সামনে তুলে ধরার কোনো দরকার নেই, যেভাবে ছেলে হিসেবেও ইরেশ জাকেরকে বাবার সমাজের সামনে তুলে ধরার কোনো দরকার নেই। আর এই কিংবদন্তি মানুষটাকে তুমি কিভাবে দেখো? আমি বাবা হিসেবে দেখি। সেই বাবাকে হিসেবে যেভাবে দেখি, সেটা আমি বাবা, সেই উপলব্ধি, মানে সেই আবেগটা আমার মধ্যেই আছে, এবং আমরা যারা কাছের মানুষ তাদের মধ্যেই আছে। এইটাকে এর বাইরে বাবা যেটা, সেটা তো আমার চেয়ে ইনফ্যাক্ট সমাজ আরও ভালো জানে। হয়তো বাবার নাটক, বাবার যার অ্যাচিভমেন্টস, বাবার যে মানুষটা সামাজিক হিসেবে যে মানুষটা, এটা আমার চেয়ে হয়তো অন্যরাই আরও বেশি ভালো জানে। এখানে আমার আসলে বিশেষ কিছু বলার নেই, কারণ আমার এটা মনে হয় যে এটা আসলে উপলব্ধি হয় যে ওনার মতন মানুষকে ছেলে হিসেবে যেভাবে পাই, অবভিয়াসলি অনেক ভালোবাসি, মানে 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 খুব বেশি মাত্রায় ভালোবাসি। তো বাট সেই ব্যক্তিগত জায়গাটা আসলে এটা মানে গণমাধ্যমে বলার জায়গা না আসলে। ছোট্ট ভাই, আজকে মানে আমার মনে হয় যে আপনি যখন বসে আছেন না, তখন আমারও কেমন যেন কথা মনে হচ্ছে যে খুঁজে পাচ্ছি না, ইরেশও মনে হয় একটু খুঁজে পাচ্ছে না। মানে এত কথা বলবার আছে আপনার সাথে, এত কথা বলবার আছে আপনাকে নিয়ে। আপনি বরং আমাদের জন্য কিছু বলেন না। আপনার মনে আছে আপনার যখন ৭০তম জন্মদিনটা হয়েছিল, সেদিন আপনি বসে কিছু কথা বলেছিলেন, মানে যে প্রজন্ম থেকে প্রজন্মের কথা আমরা বলি, তাদের কাছে কিছু পৌঁছে দেবার জন্য নাটকের কথা, মঞ্চ নাটকের কথা, সেই কথাগুলো তো খুব বেশি মানুষ শুনতে পায়নি সেদিন। আজকে কি কিছু বলবেন? সেগুলো তো স্মরণ করতে পারছি না এই মুহূর্তে। মানে আপনি বলতে চেয়েছিলেন সেটা হলো যে সামনের দিনের এই যে নাটক যখন আমরা করছি, আপনাদের পরম্পরা হয়ে নাটকটা যখন করছি, তখন কিভাবে আসলে আমরা কাজ করব,
তবে এই 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 গভীর আলোচনাতে যাওয়ার আগে একজন আপনার খুব প্রিয় একজন মানুষ আপনাকে ফোন করেছে, আপনি অনুমতি দিলে আমরা তার ফোনটা নিতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো। সুবর্ণা খালা, হ্যাঁ হ্যাঁ রে সুবর্ণা, কেমন আছিস? জি জি ছোট্ট ভাই ইরেশ, শুভ জন্মদিন দুজনকেই। অশেষ ধন্যবাদ। ভালো লাগছে। ইভেন দি মেসেজেস ইন দ্য ফেসবুক দ্যাট ইউ গেভ, হ্যাঁ Very kind of- very kind of you. থ্যাংক ইউ। মিমি একটু আগে বলছিল না যে ফেসবুক, ইরেশও বলছিল যে ফেসবুকের বার্থডে না দিলে তো একটা বিপদেই পড়ে যায় সবাই, কিন্তু আপনি এরকমই একজন মানুষ যে আমি যখন থেকে অভিনয় করা শুরু করেছি তখন থেকে আপনার জন্মদিনটা তো মাথায় গেঁথে আছে, এবং বাই ডিফল্ট ইরেশ একই দিনে জন্মগ্রহণ করা, তো ইরেশেরটাও ভোলার কোনো কারণ নেই। কত পুরনো কথা মনে পড়ে গেল সুবর্ণা, সেই নরতন কলোনিতে আড্ডা, ভূত দেখতে বেরোয়া গাড়ি করে, না কি দেখতে বের হওয়া? ভূত না, গাড়ি চোর, মানে গাড়ি হাইজ্যাক করতো তখন, তো আমরা হাইজ্যাকের সন্ধানে বেরিয়েছিলাম গাড়ি করে রাত 12টার সময় গাজীপুরের রাস্তায়। আচ্ছা, হ্যাঁ, তারপর হাইজ্যাকার পাইনি, আমরা ফিরে বাড়ি চলে মানে আপনারা হচ্ছে কি হাইজ্যাকারকে ধরতে বের হলেন? হ্যাঁ, ধরতে বাহ, বেরিয়েছিলাম। দেখা করতে গিয়ে। এবং সেইখানে সুবর্ণা ছিল। ও সুমনাপা ছিলেন। প্রিয় দর্শক, যিনি ফোন করেছিলেন আপনারা বুঝতেই পেরেছেন, অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, এবং অনেক অনেক স্মৃতি তো আসলে একসাথে পথ চলার, কতগুলো বছর একসাথে পথ চলা, তাই না? সেই তো বোধহয় 72 সাল থেকে শুরু হলো দর্শনীর বিনিময়ে মঞ্চনাটক, হ্যাঁ, আর তারও তো আগে থেকে নাটকের মানে কাজ তো শুরু চাঁদ ভাই, হয়েছে। মানে মুস্তফা ভাই, সুবর্ণার বাবা, আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন, আমার গুরু একজন, মানে নিঃসন্দেহে বলতে পারি। বাংলা উচ্চারণ, বাংলা বাক্য গঠন, বাংলায় কথা বলা কীরকম হতে হয়, এটা যদি কারো কাছ থেকে শিখে থাকি, প্রথম যিনি আমার গুরু তিনি মুস্তফা, গোলাম মুস্তফা। এটা অসাধারণ লোক ছিলেন। সেইখান থেকেই তো পরিচয়। তারপর তো সুবর্ণা তো বাচ্চা, ওকে তো চোখের সামনে বড় হতে দেখেছি। সে তেমন ভাবে সুবর্ণাপাড়াও ইরেশদাকে বড় হতে না, দেখেছে। দেখেছে। হ্যাঁ, খুব সুন্দর একটা মানে পরম্পরা। পরম্পরা, সত্যি তাই। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছিলাম তখন, যে আপনারা একসময় কাজ করে এসেছেন মঞ্চে, আমি এই মুহূর্তে টেলিভিশনটাকে ঠিক ওরকম ভাবে এখনই আলোচনায় আনতে চাইছি না, আর এখনো সেই পরম্পরার হাত ধরে কাজ হচ্ছে, আপনারাও পুরনো কাজ করছেন, আবার নতুন কাজও হচ্ছে। তো কিভাবে দেখতে চান এই সময়গুলোকে? আপনারা যে সময়টা পার হয়ে এসেছেন, অনেক সময় এই তর্কটা মাঝে মাঝে চলে আসে, বা আলোচনাটা যে আগের সময়টা ভালো ছিল, এখনকার সময়টা ভালো নেই, এটা আসলে কতটা প্রাসঙ্গিক? দেখো মিমি, আমি সনাতনপন্থী লোক নই। আমি মনে করি না যে যা গেছে সেটাই সবচেয়ে ভালো দিন ছিল, যা আসছে বা যা আছে এটা তো ভালো নয়। আমি এই ধরনের কোনো কথায় বিশ্বাস করি না। আমি মনে করি যখনকার সময়, সেই সময়টা আমি কত ভালো ছিলাম এবং এখন এই অবস্থায় কত ভালো আছি, এই দুটো তুলনা করতে হবে। কেননা সব তো আর একরকম থাকে না। একটা সময় ছিল যখন একজন মানুষকে ঘিরে সব কিছু হতো, এখন সবাই ইংরেজিতে বলা যায় ইকুয়ালি কম্পিটেন্ট, অতএব নিজস্ব একটা মতবাদ থাকবে। অথবা ইকুয়ালি ইনকম্পিটেন্ট। না, সেটা তো তোমাদের, এটা তোমার বিনা। এই কম্পিটেন্সের জন্য এই যখন একটা বিপদ আছে, যেমন তুমি আমি ইরেশ যদি প্রত্যেকে আমরা ইকুয়ালি কম্পিটেন্ট হই, তাহলে আমাদের একসাথে হয় অনেক সময় ফ্রিকশন হওয়ার একটা চান্স থাকে। এইটা কি করে, এইখানে কি করে এসে আমাদের একমত হতে হবে, এবং একমত না হলে কিন্তু সামনের দিকে এগোনো যায় না। মঞ্চনাটককে যেটা আমি মনে করি এগিয়ে নিয়ে যায়, যেটা অন্যান্য অভিনয়ের মাধ্যমে সম্ভব নয়, সেটা হচ্ছে মঞ্চ নাটকে যারা একসাথে আমরা কাজ করি, আমরা একে অপরের ভেতর বার সবটাই ভালো করে জানি। অতএব আমাদের পক্ষে একসাথে যৌথবদ্ধ হয়ে কাজ করতে কোনো অসুবিধা হয় না, যেটা অন্য কোনো মিডিয়াতে খুব ডিফিকাল্ট। মানে যেহেতু একটা লম্বা সময় ধরে একসাথে আমরা থাকি, মানে আমাদের পরস্পরকে জানা শোনা হয়ে যায়, বোঝাপড়াটা হয়ে যায়। যেমন ধরো একটা সময় ছিল, এখন অবশ্য সেইখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি, আমরা শিক্ষিত যত হচ্ছি তত আধুনিক হচ্ছি, তত আমরা
পেছনের কথা ভুলে যাচ্ছি। একটা সময় ছিল যখন অভিনেতাকে দেখে ভাবতে, আচ্ছা এসছো, ঠিক আছে এবার তোমাকে দেখাবো, মেরে বেরিয়ে যাও। এই যে মেরে বেরিয়ে যাওয়া বিষয়টা, এটা কিন্তু আসলে বিপদগ্রস্ত কাকে করে? কাজটাকে পুরো করে। কাজটাকে করে। পুরা ধরো নাটক যদি হয় তো নাটকটা শেষ হয়ে যায়, তখন দুজন পার্সোনালিটির ক্লাসটাই মুখ্য হয়ে দাঁড়ায়। দ্যাটস নট কারেক্ট, এটা ঠিক নয়। সেই জন্যে আমি মনে করি যে এইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যেই মাধ্যমেই কাজ করি, যূথবদ্ধ হয়ে কাজ করব, সেটাই হলো কি মুখ্য। আমাদের ছোট্ট কিছু আনুষ্ঠানিকতা আছে, হ্যাঁ, নিশ্চয়ই। সেটা সেরে নিই, তাহলে গল্পটা বেশ জমিয়ে দেখতে করা যাবে। পাচ্ছি অলরেডি। আমি ঠিক বুঝলাম না, এখানে শুধুমাত্র বাবার ছবি কেন ইরেশ? ওই যে আরেকটা আসতেছে, ও আরেকটা আসছে তাহলে। ওরা আচ্ছা আচ্ছা, সবসময় দুইটাই দেয়। না বললাম যে ফেসবুকে আমার মানে আমাদের একটা ক্ষেত্রে তো ফেসবুকের একটা দিনকালে এখন জন্মদিন মনে করার বিষয়ে ফেসবুক একটা খুব ইয়ে হয়ে দাঁড়িয়েছে, এক ধরনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আবার চ্যানেল আইও কিন্তু একটা হাতিয়ার। মানে ফেসবুক ভুলে গেল, চ্যানেল আই আমাদের জন্মদিন ভুলে না প্রত্যেক বছর। আগে কেকটা কাটি। হ্যাঁ হ্যাঁ আমরা কল্পনায় দেখে নিলাম যে এখানে মোম জ্বলছে। হ্যাঁ হ্যাঁ, শুভ জন্মদিন। কেক কাটলাম, থ্যাংক ইউ। কাটলাম, থ্যাংক ইউ। কেক খাইয়ে দিতে হবে? না না, খাবা? না, আমি খেতে চাচ্ছি না, আমি খেতে চাচ্ছি না, তুমি খাবে কিনা তাই। না না, আমি জানি যে আমরা বাবা কাটাতেই, তারপর সবাই পরে যখন কেক কাটাতে আনন্দ, কাটাতেই আনন্দ। শুভেচ্ছা। ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর আছে এটা, আমার কিন্তু বেশ লাগছে কি এই আজকের 6 নভেম্বর। সবসময় ছোট্ট ভাইকে উইশ করা হয়, কখনো কখনো তোমাকে উইশ করা হয়, তোমাকে কিন্তু সবসময় তো মনে করে উইশ করা হয় না। না। কিন্তু আজকে থেকে বোধহয় এরপরে একটা 6 নভেম্বর আর ভুলবো না। না, বাট এইটাতে তোমার সাথে মনে করো, তোমার সাথে যে আড্ডাটা, এটা একটা কিন্তু একটা ঝামেলা, এখন একটা সমস্যা হয়ে গেছে। সবাই এত ব্যস্ত হয়ে যাওয়াতে সবার সাথে সবার তো দেখা হয় না। আসলে তো মানে জন্মদিনে যে তোমার সাথে আড্ডা দিতেই হয়, সেটা হচ্ছে ওই 4টা ক্যামেরা, এতগুলো দর্শক দেখছে, মানে এইভাবে তো আসলে এটা আড্ডা দেওয়ার আসলে মানে এটা আসলে আড্ডা দেওয়ার ঠিক মানে উপযুক্ত মানে পরিবেশ নয়। না। তো সমস্যা হয়ে গেছে যে এখন আমরা সবাই সবার কাজে এত ব্যস্ত যে শেষমেশ এই আড্ডাগুলা ক্যামেরার সামনে বা কোনো রেডিও স্টেশনে মাইক্রোফোনের সামনেই হয়। মানে কেউ না কেউ শিডিউলিংটা করে দিচ্ছে। হ্যাঁ, খুবই দুঃখজনক বিষয়টা আর কি। মানে আচ্ছা, এই আড্ডার প্রসঙ্গে তো আমি একটা খুব মজার কিউ পেয়ে গেলাম। পিতা পুত্রের আড্ডাটা কেমন হয়? ছোট্ট ভাই, আপনার অনেক নিজের ঝগড়া হয়, আড্ডাটা কেমন অনেক হয়? ঝগড়া হয়, আমরা অনেক ফাইট করি, অনেক ঝগড়া হয়। কালকে রাতেও কিঞ্চিত তর্ক হয়েছে। হ্যাঁ, কালকে রাতে তর্ক হয়েছে নাকি? একটু টুকটাক কান্নাকাটি হয়। ওটা ঝগড়াটা তো পরে তো ঝগড়ার পরবর্তীতে কান্নাকাটি হয়। সেটাই তো নিয়ম। না, বাট যেটা হয় যে আমরা দুজনই খুব প্যাশনেট তো, এবং যদিও একই জন্মদিন, একই ধরনের মানুষ হওয়ার কথা, আসলে আমরা দুজন খুব বেশ ভিন্ন মানুষ হিসেবে। সেটা কি সময়েরও দাবি না? না না না, মানে পার্সোনালিটি ওয়াইজই আমরা ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে খুব কিছু কিছু ক্ষেত্রে খুব আলাদা। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে, বাট বাবার যেসব জিনিসে বাবা বিশ্বাস করে সেই ব্যাপারে বাবা খুবই অনড়, সে খুবই শক্তভাবে বিশ্বাস করে। আমিও যে জিনিসগুলো বিশ্বাস করি সেগুলোও খুব আমি শক্তভাবে বিশ্বাস করি, এবং সেটা সাকিব আল হাসানের 4 নম্বরে ব্যাটিং করা উচিত না 3 নম্বরে ব্যাটিং করা উচিত বা 5 নম্বরে ব্যাটিং করা উচিত, বাবা যদি বিশ্বাস করে 5 নম্বর ব্যাটিং করা উচিত, আমি যদি বিশ্বাস করি 4 নম্বর ব্যাটিং করা উচিত, এটা অলমোস্ট মানে যখন আমাদের তর্ক করি তখন বেদবাক্য হয়ে দাঁড়ায়। আচ্ছা, যে আমার জন্য 4ই 4। আমি যদি অন্য সময় কোনো কাউকে বলি না ঠিক আছে 5 নম্বর করলেও চলে, বাট বাবা যদি 5 বলে আমি বলবো 4। তো সেই জায়গাতে, এবং কেউ কোনো জায়গা ছাড় দিই না আর কি আমরা। তো সেই জায়গা থেকে আমাদের ছোটবেলার থেকে অনেক ঝগড়া, এরকম ঝগড়া, মানে এই আড্ডা দেওয়া মানেই তর্ক হবে। বিনা যুদ্ধে নাহি দেব না, একবার এক পর্যায়ে আমার মনে আছে, এটা তখন ক্লাস 9-এ পড়ি, বাবা গাড়ি চালাচ্ছে, আমি সামনের সিটে, পিছনে মা আসছে। এটা খুবই স্থূল একটা বিষয় নিয়ে, মানে আমার এখন ঠিক মনে নাই, ইনফ্যাক্ট আমার মনে আছে কিন্তু বলা যাবে না বিষয়টা, রাজনৈতিক তো সব কথা বলা যায় না। এমন ঝগড়া শুরু হলো যে পিছনে মা আসছে ভ্যা ভ্যা করে কান্নাকাটি শুরু করেছে। বাট এটা তো খুবই মানে এরকম না, এর তো এটা অবধারিত। জন্মসূত্রে কি এক হয় কি ভিন্ন হয় আমি জানি না, বাট আই এম এ গ্রেট বিলিভার ইন হিস্টোরিক্যাল ইন্টারপ্রিটেশন অফ লাইফ। এবং আমি মনে করি ইতিহাস নির্ধারণ করে তুমি কেমন হবে। আমার ইতিহাস আর ইরেশের ইতিহাস অনেক ভিন্ন। অনেক ভিন্ন, হ্যাঁ।
সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা আমার ধরো 22 বছর বয়স থেকে এমন কিছু করতে হয়েছে, এত মানুষের ভার গ্রহণ করতে হয়েছে বা উইথ লাভ, যে আমার পক্ষে নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না। ইরেশের সেই তুলনায় অনেক অন্যরকম জীবন ছিল। ফলে আমাদের ওর জন্য ক্ষেত্রটা অনেক প্রস্তুত ছিল। আমাদের চিন্তাটাও এরকম হয় যে আমি যখন থেকে আমি দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকে আমার কথায় সব কিছু হয়েছে, অতএব আমার কথাই প্রিভেইল করবে। আমি যে ওইখান থেকে অনেক দূরে চলে এসেছি, এখন যে আমার মানা উচিত যে না, আরও অনেক ভিন্ন মত আছে এবং সেগুলো মানা দরকার। সেগুলো যদি না হয় তাহলে বলবো আমরা করব না, তখন ঝগড়া থাকে, ঝগড়া লেগে যায়। বাবা তো বলে আমাকে অনেক সময় অনেক কিছু, এখন তো আমাদের লাইফস্টাইল অনেক মডার্ন, অনেক একদিক দিয়ে তো অনেক বিলাসী জীবন। তো বাবা বলে যে আমাদের সময় তো আমরা এগুলো করি নাই। আমি তখন বাবাকে বলি তো আমার বাবা তো বড় লোক, তোমার বাবা তো বড় লোক ছিল না। কি সুন্দর কথা। আপনার শৈশব, আপনার যৌবন, আপনার অনেক গল্পই, অনেক কথাই, এক তো আপনার সাথে সরাসরি কাজ করতে পেরেছি একই দলে থেকে, নাগরিক নাট্য সম্প্রদায়ে, সেজন্য আপনাকে কাছ থেকে জানার অনেক সুযোগ হয়েছে। আপনার বই পড়েও আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি। তো আপনার বই অরুণোদয়ের, সেই অরুণোদয় থেকে এটা ছিল আমার প্রায় ওটা চলে আসছিল। সেই অরুণোদয় থেকে এটা ছিল আপনার একটা পর্যায় পর্যন্ত আপনার জীবনের। আর এবার আপনি আরেকটা বই আসছে আপনার। এটার নাম হচ্ছে মধ্যাহ্ন অপরাহ্ন। তো তাহলে যদি তিনটাকে মিলাও একসাথে, 2 খণ্ডে যখন হবে, সেই অরুণোদয় থেকে মধ্যাহ্ন অপরাহ্ন। সেই অরুণোদয় থেকে মধ্যাহ্ন অপরাহ্ন। এই মধ্যাহ্ন অপরাহ্নে আপনি কোন সময়টার কথা বললেন? আমি মানে 72-এর পর থেকে আরম্ভ করে এখনকার সময় পর্যন্ত। আচ্ছা, 72 বেলায় মনে পড়ে গেল আমার যে আপনি বলছিলেন তখন যে 22 বছর বয়সে আপনাকে অনেক দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। আপনার 71 সালেও তো আপনার একটা বড় দায়িত্ব আপনার কাঁধে ছিল, স্বাধীন বাংলা বেতারের। সেটা তো সেটা আমায় কেউ দেয়নি, আমি যেচে নিয়েছিলাম এবং নিয়ে নিজেকে সার্থক মনে করেছি, এই আর কি। আপনার আর এই যে সার্থক শব্দটা বললেন, তাই ভীষণ জানতে ইচ্ছা করছে যে আপনার অভিনয় জীবনের যে সব সময় বলা হয় যে অভিনেতার একটা শেষ পর্যন্ত একটা খিদে থেকে যায়, তো সেই জায়গাটা আপনার এখন কেমন মনে হয়? খিদে তো থেকে যাই, আর না হলে তো তুমি ভালো অভিনয় করে। ইনফ্যাক্ট একটু বেশি বলা হবে কিনা জানি না, আমি আজ থেকে 20 বছর আগে যখন, বা 15 বছর আগে কি 18 বছর আগে যখন আমি গ্যালিলিও করতাম, তখন যেভাবে গ্যালিলিও নিয়ে চিন্তা করেছি, আজকে তার থেকে অনেক অন্যরকম করে করি। এখন প্রতিটা বাক্যের অর্থটা অন্যরকম হয়ে গেছে আমার জন্য। অতএব অনেক চিন্তা ভাবনা করে অভিনয় করতে হয়। বাক্যটা জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, তখন টেক্সট ছিল। এটাই হচ্ছে গিয়ে ভিন্ন। এটা আমি মনে করি যে একমাত্র যদি তুমি খুব বেশি অভিনয় না করো এবং চিন্তা ভাবনা করতে পারো, তাহলেই এইটার পুনরাবৃত্তি করা সম্ভব। আর যদি আমাদের সবার মতন অভিনয় করতে হয়, আমাকে যদি অভিনয় করে জীবন নির্বাহ করতে হতো, জীবিকা নির্বাহ করতে হতো, তাহলে হয়তো এই ধরনের চিন্তা ভাবনা করা আমার পক্ষে সম্ভব হতো না। তার মানে অভিনেতার চিন্তা জগতের জন্যও অনেকখানি ফাঁকা সময় থাকা দরকার। হ্যাঁ, এটা কিন্তু জন গিলগুড বলে একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, লরেন্স অলিভিয়ারদের সমসাময়িক। শেক্সপিয়ারিয়ান অ্যাক্টিংয়ের তাকে একজন প্রবাদ পুরুষ বলা হয়। জন গিলগুড একটা বলেছিলেন যে আই অ্যাক্ট ইন সাম প্লেস অ্যান্ড আই লিভ সাম প্লেস। কিছু নাটকে আমি অভিনয় করি, কিছু নাটক আমি বাঁচি করে জীবন ধারণ করি। তো এর মধ্যে একটা ফারাক আছে। কিন্তু তার মানে সে কিছু কিছু নাটক ফাঁকিবাজি করছে। হ্যাঁ, নিশ্চয়ই করেছে। মানে এই ফারাক এবং কোথায় গিয়ে সমন্বয় করা হবে, এটা বোধহয় একজন অভিনেতার সবসময়কার একটা তার নিজের সাথে নিজের একটা যুদ্ধ। মিমি, তোমার বোধহয়, আমি জানি না তোমার মনে আছে কিনা, তুমি ছিলে ওই দিন ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিন আগে আমরা স্যার লরেন্স অলিভিয়ারের অভিনীত রিচার্ড দ্য থার্ড ছবিটা দেখেছিলাম।
জি, তুমি ছিলে না, মনে আমি আছে ছিলাম। আমার। মনে আছে আমার। রিচার্ড দি থার্ড এর ওপেনিং শটটা মনে আছে কিনা জানি না, সেটা মনে নেই। হেঁটে আসছে গলি ঘুচি দিয়ে একটা, ইউনো, লরেন্স দ্য থার্ড, সরি, Richard the Third. রিচার্ড দ্য থার্ড ওয়াজ এ লেম ম্যান, মানে একটা পা তার খোড়া ছিল। টক টক গভীর অন্ধকারের মধ্যে একটা আধো অন্ধকার, আধো আলো টুট টুট পড়ছে ওর গায়ে, জানালা দিয়ে কেরোসিনের বাতি ছিল তখন ইংল্যান্ডে, সেই বাতিগুলো পড়ছে, পেরিয়ে যাচ্ছেন, অন্ধকারে চলে যাচ্ছে, আবার আসছে, লং শট ওপর থেকে ধরা, আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। পিটার ব্রুকের প্রোডাকশন ছিল। কাছে এসছে, এসে একটা পাশে একটা খাটাল, মানে যেখানে ঘোড়া বাঁধে এনে ওইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ক্লান্ত। তারপরে হঠাৎ মুখটা তুললো, ক্যামেরার দিকে একদম মনে হলো আমাদের দিকে তাকালো, তাকিয়ে বলল, দিস ইজ দ্য উইন্টার অফ আওয়ার ডিসকন্টেন্ট। কি যে রোমাঞ্চিত হয়েছিলাম দেখে। দিস ইজ হোয়াট অ্যাক্টিং ইজ। সাধারণত যেটা হয়, টেলিভিশনের আর্কাইভে মঞ্চনাটকের ফুটেজ খুব একটা থাকে না, না, কিন্তু টেলিভিশন নাটকের কিছু ফুটেজ থাকে। তো আপনার অনুমতি পেলে দর্শকদের জন্য একটু আজ রবিবারের কিছু অংশ কি আমরা হ্যাঁ, দেখাতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, অনুমতির কি আছে, ওটা দ্যাটস এ পাবলিক প্রপার্টি, আমার না। তারপরেও তাহলে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, দেখো। উফ, জাহিদ কিন্তু সত্যি এমন দুষ্টু। জাহিদের সাথে অভিনয় করতে কেমন লেগেছিল খুব এখানে? মজা, খুব ও খুব কিন্তু ভালো। ভীষণ বিটি, ভীষণ বিটি, হ্যাঁ, মানে ভীষণ। দুষ্টু শিরোমণি। ওই যে সাপের একটা মডেল, একটা রাবারের সাপ ফেলে রাখা হয়েছিল, ও সেই সময় যে একটা অনবদ্য অভিনয় করেছিল বিছানার সাপ দেখে, আচ্ছা, পর্যন্ত সাপটাকে সরিয়ে রাখলো নিজেই, রেখে তারপরে মনে হলো এটা কি রাখলাম, উঠে বসলো, দেখে সাপ দেখে তারপরে ওর ও অভিনয় অসাধারণ। জাহিদের মানে মঞ্চনাটক বা জাহিদের এরকম স্পেশাল কিছু অভিনয় আমি নিজে খুব হ্যাঁ, আমি তো, ও তো মনে করি সেই অভিনয়গুলোর কথা। বিচ্ছু দিয়ে শুরু বিচ্ছু করেছিল, দিয়ে শুরু হয়েছিল। বিচ্ছুর অভিনয় তো অসাধারণ, অনবদ্য অভিনয় করেছে। কোথাও গিয়ে আজকে জাহিদ আমাদের মধ্যে চলে আসলো। না, ফোন করেছিল ভালো একটু লাগছে। আগে, আমি এখানে আসার পথে জাস্ট চ্যানেলে ঢোকার আগে জাহিদ ভাই ফোন দিয়েছিল। আচ্ছা, এই যেহেতু আমরা আজ রবিবার দেখছিলাম, আপনি কি দেখেছেন আপনার আরেকটি বিখ্যাত নাটক হুমায়ুন আহমেদের বহুব্রীহি, যেটা এখন বাংলাদেশ টেলিভিশন তাদের আর্কাইভ থেকে, যেটা হয় আর্কাইভে তো যেহেতু অনেক রকমের টেকনোলজিক্যাল শিফট হয়েছে, মানে মিডিয়াম টু মিডিয়াম, তো সেখানে মানে ফরম্যাট টু ফরম্যাট আর কি, মিডিয়াম টু মিডিয়াম না, মানে ফরম্যাট টু ফরম্যাট। তো সেখানে তো ওই পুরনো সেই সময়কার সেই বেটা ফরম্যাটে শ্যুট করা নাটকগুলো, বা তারও আগে যখন স্পুলে শ্যুট হতো, ইউম্যাটিকে, ইউম্যাটিকে, হ্যাঁ, স্পুল, ইউম্যাটিক, বেটা, ডিভি, এভাবে তো সব শিফটগুলো আসতে থাকলো। তো সেই সময়ে যখন আপনারা করেছিলেন বহুব্রীহি, সেটা এখন বাংলাদেশ টেলিভিশন কিন্তু আবার অনেকখানি কিছু যে সমস্ত থাকে ভিডিও নয়েজ, অডিও নয়েজ, এগুলো Upgrade করেছে। হ্যাঁ আপগ্রেড করে এখন কিন্তু ইউটিউবে এটা পাওয়া যায়। আপনি দেখেছেন কিনা জানি আমি না। দেখিনি। মানে ওটা যখন আমরা দেখতে শুরু করি কোনো একদিন, মানে পরবর্তী 6-7 দিন আমি হচ্ছে গিয়ে দেখেছি এটা। দেখতে থাকি, মানে ওইটাই মাথায় ঢুকে থাকে বহুব্রীহি, এত সুন্দর। মানে তেমন কোনো সেটের আয়োজন নাই, তেমন কোনো কস্টিউমের আয়োজন নাই, শুধুমাত্র কন্টেন্ট, মানে লেখা আর অভিনয়। মানে কিচ্ছু মনে হয়নি, জানেন ছোট্ট ভাই, যখন দেখেছি আবার নতুন করে যে পিছনে কি আছে, সেটে কি আছে। আমরা এখন, আমার নিজেকে খুব ব্যর্থ মনে হলো সেদিন, মনে হলো ছি, এত চেষ্টা করি পিছনের সেট নিয়ে, কস্টিউম নিয়ে, হেন তেন নিয়ে, একটা কন্টেন্ট ভালো দিতে পারি না। এইগুলি তো, এগুলো নিয়ে ভাবে না আজকাল মিমি, থ্যাংক গড যে তুমি ভাবছো। পিটার ব্রুকের একটা বিখ্যাত বই আছে, দ্য এমটি স্পেস, সেখানে বলেছিলেন যে আমাকে কিছু সংবেদনশীল মানুষ দাও আর একটা স্পেস দাও, আমি নাটক বের করে নিয়ে যাবো। বাহ, কি তো সুন্দর কথা। এইটাই আর কি আসল। আচ্ছা, এই ইরেশকে কেমন লাগে আপনার অভিনেতা হিসেবে? এটা খুব মনে হতে পারে যে খুব একটা ফালতু প্রশ্ন, কিন্তু না, আমার আসলে কেন জানি মনে হচ্ছিল যে মানে কেমন লাগে, মানে ঠিক আমি ভালো মন্দের যাত্রা বলছি না, যে ইরেশ যখন অভিনয় করে, মানে আপনার তখন কি মনে হয়, ইরেশের কি মঞ্চে কাজ করা খুব দরকার ছিল, দরকার খুব ছিল? দরকার আছে এখনো। মঞ্চে অভিনয় করলে এই তাৎক্ষণিকভাবে যে একটা অ্যাক্টরের কাছ থেকে যা চায় দর্শক, সেটার সম্বন্ধে উপলব্ধি হয়। মানে ওই সংযোগটা তৈরি হয়। হ্যাঁ, ওই সংযোগটা তৈরি হয়, তখন অ্যাক্টিংয়ের ইন্টারপ্রিটেশনটা বদলে যায়। তখন আর একটি ক্যামেরার জন্য আমি অভিনয় করছি না, আমি বুঝতে পারি যে কিভাবে দর্শক রিয়্যাক্ট করছে আমার অভিনয়, এবং সেই ক্ষেত্রে
তাকে বোঝানোর জন্য আমি একটা বাক্য বললাম, একটা চরিত্রের বাক্য, এই বাক্যটি কিভাবে বলবো নির্ভর করবে আমি কিভাবে আমার দর্শককে গ্রহণ করাতে চাই বাক্যটি, বাহ, এবং সেই এক্সপিরিয়েন্সটা স্টেজ দেবে। যতখানি দেয় ততখানি ক্যামেরা দিতে পারে না। ক্যামেরায় অনেকখানি একজন অভিনেতা এবং স্ক্রিপ্ট বা নির্দেশকের চাওয়া এরকমই, কিন্তু তার বাইরের ওই দর্শকের সাথে যোগাযোগটা, মঞ্চে দাঁড়িয়ে যেমন দর্শক যখন একটা বিষয় গ্রহণ করতে শুরু করে তখন অভিনেতার অনুপ্রেরণাটা বোধহয় তখন উৎসাহটা তখন আরো বাড়তে থাকে। হ্যাঁ, অনেক বাড়তে থাকে। একটাই সমস্যা স্টেজ অভিনেতাদের, যেটা আমার শুরুতে হয়েছিল এবং এখনো অনেকের হয়, সেটা হচ্ছে মঞ্চে তো অনেক বড় করে আমাদের অভিব্যক্তিগুলো দিতে হয়। কেননা আমি একটা ক্ষুদে মানুষ আর অতগুলো মানুষ বসে আছে সামনে। ঠিক ওই বড় করে যখন আমি আমার অভিব্যক্তিগুলো দিই ছোট্ট একটা ক্যামেরার সামনে, তখন ওটা প্রকট মনে হয়, ভালো লাগে না দেখতে। অতএব মঞ্চে আমি যা করি ক্যামেরা এসে ঠিক সেটার অনুপুঙ্খ অনুবাদ করব না। আমি ভেবে নিজস্বভাবে ক্যামেরার জন্যে অভিনয় করব। এই বিষয়টা মাথায় রাখতে যে কোনো ইন্টেলিজেন্ট অ্যাক্টর তাই করবে বলে আমার বিশ্বাস। কিন্তু কথা হচ্ছে যে মঞ্চের যে অভিজ্ঞতা, এইটি একজন অভিনেতাকে সত্যিকার অর্থে তৈরি করে। মানে এতগুলো accomplishment মানুষের বলতে যে সামনে বিষয়টা গিয়ে আমরা মনে করি সেটা কি? হ্যাঁ, মানে তুমি Accomplished হেঁটে, actor। তুমি বলো তুমি অভিনয় করেছো মঞ্চে, হ্যাঁ, হেঁটে যখন ঢুকে গেলাম আমার সামনে হ্যাঁ, 300, 350, 400, 500 লোক বসে আছে, সেটার যে একটা রোমাঞ্চ, এবং ওই ওই মুহূর্তগুলোর সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা চলে না। কি ইরেশ বাবু, মঞ্চে দেখতে পাবো আপনাকে আমরা? বাবা তো অনেক ব্যস্ত মানুষ, বাবা হয়তো ভুলে গেছে যে আমি অ্যাকচুয়ালি মঞ্চে একটা নাটকের জন্য এখনো ছোটবেলায় হ্যাঁ, করছে, গ্যালিলিও করেছিলেন। rehearsal করছে। ছোটবেলায় গ্যালিলিও না, করেছিলেন, এই আমি না, দেখেছি। এখন এই মুহূর্তে গত 2 মাস ধরে আমি এটা নিয়ে মহড়া করছি। এখন তুমি rehearsal করছে। rehearsal আমি করছো? ভুলে যাবো কেন? আমি তোমার কথা প্রশ্ন করা হয়নি না, আমার। কিন্তু দর্শক তো তোমায় এখনো দেখতে পাইনি। না, দর্শক দেখতে পাইনি, কিন্তু বাবা সেখান থেকেই বলেছেন। এটা স্টেজিং হবে না, দর্শক দেখার সাথে তো আসলে অনুশীলনের কোনো সম্পর্ক নাই। না, যে দর্শক যদি কখনো মঞ্চে নাও হয়, তারপরে না, নিশ্চয়ই আমি তো তোমার অনুশীলনটা সম্বন্ধে হবে। বলিনি কোথাও মঞ্চে, তোমার সাথে মঞ্চকে রিলেট করে। না, আমরা আলোচনা করছিলাম যে তোমায় মঞ্চে দেখতে পেলে কেমন লাগবে বা তোমার মঞ্চে অভিনয় করার সেটা ক্ষেত্রটা আমি নিজেও উপলব্ধি করেছি যে বলবে একটু কি নিয়ে কাজ করছো, না পুরোটাই এখন না, একটু? এটা ইনফ্যাক্ট ইংরেজি একটা নাটক, অ্যান ইন্সপেক্টর কলস, এটা জেবি প্রিসলির। হ্যাঁ, ইন্সপেক্টর কলস, থানা থেকে আসছি নামে যেটা বহুবার হয়েছে। ওটা নায়লা আজাদ নূপুর ওনার পরিচালনায়। ওটার এখন মহড়া চলছে। আমাদের ডিসেম্বর মাসে এটা মঞ্চায়ন হওয়ার কথা। তা আমি নিজেও উপলব্ধি করলাম যে এটা উপলব্ধি করার পিছনে আরেকটা কারণ আছে, যে আসলে এতদিন অনেক ধরনের আমার সবসময় মনে আছে যে মঞ্চটা করা উচিত, কিন্তু একটা কঠিন বিষয় কি, দেখো যে টেলিভিশনে আমি আমার নিজের জায়গা তৈরি করে নিতে পারি, যে আমি যেসব চরিত্র করি সেটা আলী যাকের কখনো করেনি এবং কখনো করবেও না। কিন্তু বাংলাদেশে আসলে মঞ্চে অভিনয় করতে গেলে মানে কোনোভাবেই নিজেকে গ্যালিলিও বা নুরুলদিন বা ম্যাকবেথ বা দেওয়ানগাজীর বাইরে নিজেকে, যদি একটা অভিনয় শিল্পী হতে হয়, তার বাইরে নিজেকে দাঁড় করানো কিন্তু কঠিন কাজ। এবং সেই অভিনয় শিল্পী যদি আলী যাকের হয়ে থাকে, তো নিজের বাবা, তখন আসলে আমি টেলিভিশন বা সিনেমার পর্দায় কিন্তু ওই যে প্রেশারটা ফিল করিনি কখনোই। মঞ্চের ক্ষেত্রে সে এক ধরনের প্রেশার সুন্দর করে বললে তুমি, আমার উপর আছে। কিন্তু তারপরেও যেটা আমি সবসময় বিশ্বাস করি, এবং এটা আমার সঙ্গে ঝগড়া হচ্ছে খুব আইরনিকলি, বিকজ আমি নিজে খুব বেশি মঞ্চ করিনি, আমি সবসময় মনে করি যে পৃথিবীর আপনি যে কোনো কারো প্রথম 10 জন প্রিয় অভিনেতা যদি বলে, তার মধ্যে হয়তো 9 জনই মঞ্চ থেকে আসা। এটা একদম মানে অবধারিত, এটা কোনোভাবেই উপেক্ষা করার জায়গা নেই। এবং আমারও মনে হচ্ছে যে, এবং আমি এখন বিভিন্ন কারণে জীবনের বাস্তবতা মানে পাল্টে যাওয়ার কারণে আমার কাছে এখন আসলেই আমরা যেভাবে টেলিভিশন নাটক হয়, আমার আসলে সেইটা করতে খুব ভালো লাগে না, মানে অতটা ভালো লাগে না। আর স্পেশালি এই বছর আমি এই বছর শুরুতে 2018 শুরুতে আমি একটা ওয়ান শট ফিল্ম করেছি। ওখানে মঞ্চ মানে দর্শক ছাড়া মঞ্চের যত কাছাকাছি যাওয়া যায়, কারণ ওয়ান শট ফিল্ম একবারই শুটিং হবে। সম্ভবত মুস্তাফা সরোয়ার ফারুকী, হ্যাঁ, ফারুকী ভাইয়ের মানে স্যাটারডে আফটারনুন। তো ওখানে যেরকম আছে, বিদেশি আর্টিস্ট ছিল, ওরা চলে যাবে, সো যখন আমরা এবং
রিয়েল টাইমে শুট, বিকজ ডে লাইটটা কন্ট্রোল করা যাচ্ছে না। হ্যাঁ, আমি যতদূর শুনেছি স্যার ওর ডিজাইনটাই ছিল খুব ডিফারেন্ট, যে ওয়ান শট 3টা থেকে 5টা শুট করতে হবে। তো ফাইনাল ডেতে আসলে আর আমাদের কোনো ভুল করার কোনো জায়গা ছিল না, মঞ্চে যেরকম হয়। হ্যাঁ। তো ওইটা করার পর থেকে আমি যে দেখলাম যে এই বছর আমাকে যখনই নাটকের ওই যে স্ক্রিপ্ট, তো এখন আমরা স্ক্রিপ্ট পাই হয়তো আগের দিন অথবা নাটকের দিন আমরা গিয়ে স্ক্রিপ্ট পাই, আমি দেখলাম যে এটার ওই ইনভলভমেন্টের পরে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে মঞ্চ ছাড়া এই ইনভলভমেন্টটা হবে না, ইভেন সিনেমাতেও হবে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে মঞ্চটা আসলে আর এড়ানো যাচ্ছে না, নামতেই হবে। অনেক ধরনের তুলনা হবে এবং কোনো তুলনাতে না 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 না, কেন তুলনা হবে? কিচ্ছু তুলনা হবে না। তো তোমরা দুজন বলছো, বাট এটাই স্বাভাবিক হবে এবং সেই তুলনাটা তো খুব মানে আমার জন্য খুব ইয়ে হবে না বিষয়টা, কিন্তু তারপরেও করতে হবে, কারণ একটা অভিনেতা হয়তো শুরুতেই মঞ্চ করা উচিত ছিল, একটা অভিনেতার জীবন বা অভিনেতার যাত্রা কখনো সম্পূর্ণ হয় না মঞ্চে পা না দেওয়া পর্যন্ত। এটা আমি আসলে বিশ্বাস করি এবং এটা সেই জায়গা থেকেই করছে। আজকের এই শুভ দিনে এই সুখবরটা পেয়ে আমার তো দারুণ লাগছে। আমি অপেক্ষায় থাকলাম ডিসেম্বর মাসে তোমার নাটক দেখবার। আমরা সবাই, হ্যাঁ। আর আজ তো আছে গ্যালিলিওতে ইরেশ ছোটবেলায় অভিনয় করেছিল, করেছে। আমার মনে আছে ইরেশ। তারপরে হ্যাঁ দিনারও করেছে একই চরিত্রে। হ্যাঁ, দিনারও পরে একই চরিত্রে করেছে। ওইটা এখনকার সংক্ষিপ্ত একটা এখনকার সংক্ষিপ্ত ভার্সনটাতে সেটা নাই, চরিত্রটা নেই, ওই চরিত্র কোসিমোডি মেডিসি নেই। হ্যাঁ, এখন অন্যভাবে আমি গ্যালিলিওর সাথে ইনভলভ, আমি অ্যাজ এ ফটোগ্রাফার। আমি ওটা আমি জানি তুমি আমার মনে আছে আমি গত শোটা যখন দেখতে গেলাম তুমি প্রতিটা মুহূর্ত তোমার ক্যামেরায় বন্দি করছো। এটাও কিন্তু তোমার বাবার সাথে তোমার একটা দারুণ মিলের জায়গা। ছোট্ট ভাইকে দেখেছি, ছোট্ট ভাই ফটোগ্রাফি করতে খুব পছন্দ করতেন, তোমাকেও দেখলাম ফটোগ্রাফি তুমি খুব ভালোবাসো। আমার চেয়ে অনেক বেশি ভালো ফটোগ্রাফার আমি কাছে না। ছোট ভাই, যা হয় আর কি, টেলিভিশন অনুষ্ঠানে তো কিছু সময় স্বল্পতা থাকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছকে বাঁধা অনুষ্ঠান শেষ করতে হয়। কিন্তু আজকে যেরকম আনন্দের সময়, যেমন মহাকালের কিছু সুন্দর সময় আমরা বোধহয় কাটালাম আজকে, আমার তো খুবই মনে হচ্ছে তাই। আর এই 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 আমার সবসময় মনে হয় যে অনন্তকাল ধরে এই কথোপকথন বা এই আড্ডাগুলো দিতে পারলে কত ভালো হতো। আজকের অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু আপনার কাছ থেকে একটা চাওয়া ছিল। বলো। নুরুলদিন, গ্যালিলিও, দেওয়ানগাজি, ম্যাকবেথ সবই আপনি কখনো না কখনো, কিন্তু ম্যাকবেথের একটা সংলাপ আপনার কাছে আমি বারবার শুনেছি, আপনি সেদিনও আমাদের একটা, এটা অসাধারণ একটি মানে যে কোনো অ্যাক্টরের অভিনেতার জন্য ওটি একটি মানে অবিস্মরণীয় এবং অসাধারণ একটি সংলাপ। সেই সংলাপটা দিয়ে কি আজকের অনুষ্ঠানটা শেষ করতে পারি? যদি করা যে যদি ভুলে যাই কিছু মাফ করে আমি কোনোদিন আপনাকে দেখিনি যে আপনি ভুলে গেছেন। হ্যাঁ, টুমরো টুমরো এন্ড টুমরো। আর প্রিয় দর্শক, আগেই বিদায় নিয়ে নিচ্ছি, কারণ সংলাপের পরে আসলে আর কোনো কথা বলার মতো অবস্থা থাকবে না এবং কথা শোনা যাবে না, কথা বলা যাবে না, সেই সময়টা শুধু নিশ্চুপ হয়ে থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, আমরা শুনবো ম্যাকবেথের সেই অবিস্মরণীয় সংলাপ আলী জাকিরের কাছ থেকে। এটা হচ্ছে যে ম্যাকবেথ ম্যাকডাফের সাথে যুদ্ধ করে ক্লান্ত, কেবল খবর এসছে যে ডানসিনের জঙ্গলটা, বার্নামের জঙ্গল ডানসিনের দিকে এগিয়ে আসছে, তার মানে তার মৃত্যু অবধারিত। 3 ডাইনি যা বলেছিল সেই কথাগুলোই সত্য হয়ে আসছে তার জীবনে। তার জীবনটা ছোট হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। তখনও তার মনের মধ্যে কোথায় যেন এই বিষয়টা আছে যে ঠিক আছে, আমার রানী তো আছে আমার পাশে। এই সময় সিটন, তার যে ভৃত্য, সে এসে বলে যে মহারাজ, রানী এইমাত্র মারা গেলেন। তখনকার ডায়ালগটা কি অসাধারণভাবে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তার একই রকম সুন্দর অনুবাদ করেছিলেন সৈয়দ শামসুল হক। আজকে তাকে খুব মনে পড়ছে। সংলাপটা এরকম: তার মৃত্যু অন্য কোনো কালে হতো, এমন সময় হতো যদি এই উচ্চারণ, যে সম্মুখের দিন পরে দিন পরে দিন, বড় দিন মিছিলের অগ্রসর দিন থেকে দিনে, বহমান সময়ের শেষ বিন্দু বিপলের দিকে। আর আমাদের পেছনের দিনগুলো আলো ধরে ধূসর মৃত্যুর দিকে বোকাদের পথ দেখিয়েছে। নেভ নেভ নেভে যাও নিভু নিভু দ্বীপ, এ জীবন নিতান্ত এক চলমান ছায়া। হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাঁপায়, তারপর আর শোনা যায় না সংবাদ।
এ হলো কাহিনী এক নির্বোধ কথিত, অলংকারে অনুপ্রাসে ঠাসা, ইতি তাৎপর্যবিহীন।